স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডার উৎপাদন খরচের তুলনায় গ্রাহককে বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৫০০ টাকা। আবার আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে কমাচ্ছে না ব্যবসায়ীরা। এই জন্য ক্ষুব্ধ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীতে সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, দাম দ্রুত কমানোর তাগিদ না হলে তাহলে আসলে ব্যবসার খুব একটা উন্নতি হবে না। আজ আমরা আলোচনা করবো এলপিজির উচ্চ মূল্য নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ এবং ওমেরা এলপিজি গ্যাসের প্রধান নির্বাহী শামসুল হক আহমেদ। আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাসাবাড়িতে রান্নায় বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। দেশের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ টনেই। সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাসাবাড়ির ৭০% চাহিদা এলপিজির মাধ্যমে পূরণ করা। এজন্য ৫০টির বেশি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমোদন দেয়া হয়, যদিও এর অর্ধেকই এখনো ব্যবসা শুরু করতে পারেনি। সঞ্চালন লাইনের গ্যাসের ওপর চাপ কমাতে এলপিজিতে জোর দিচ্ছে সরকার, কিন্তু দাম বেশি হওয়ায় চাপে পড়েছে ভোক্তা। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ১২ কেজি সিলিন্ডারের উৎপাদন খরচ ৭০০ টাকা হলেও ভোক্তারা প্রতি সিলিন্ডারে দিচ্ছেন ১২০০ টাকা। যেটা বিক্রি করেন ডিলারের কাছে, তার ৩টা হাত হয়ে যখন গ্রাহকের কাছে যায় তখন ৪ থেকে ৫০০ টাকা ডিফারেন্স হয়ে যায় একটা সিলিন্ডারের। এটার দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। ব্যবসায়ীদের দাবি, বাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণ না থাকায় দাম কমানো যাচ্ছে না। কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছতে দাম বেড়ে যায় বলেও দাবি করেন তারা। ডিস্ট্রিবিউশন লেভেলে আপনার ডিলার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে যখন যায়, এটা শুধু এলপিজির ক্ষেত্রে না মাননীয় মন্ত্রী মহোদয়, এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাকশনে যারাই লোকাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে আছে ভ্যালু চেনে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ফ্যাক্টরি রেট আর বাজার দরের মধ্যে বড় ধরনের একটা গ্যাপ আসে। তবে ব্যবসায়ীদের এমন বক্তব্যে সন্তুষ্ট নন প্রতিমন্ত্রী। তিনি জানান, এলপিজির দাম নিয়ন্ত্রণে দ্রুত এই নীতিমালা করবে সরকার। তেল প্রায় সর্বোচ্চ কত হবে সেটা কিন্তু বেঁধে দিতে হবে এবং সেখানে কোনো ফাঁকিঝুঁকি চলবে না। যদি তারা বলেন যে আমরা ফ্যাক্টরি প্রাইস নির্ধারণ করে দিব, বাকি রিটেলের উপর আমাদের কোনো হাত থাকবে না, তাহলে কিন্তু এটা মনোপ্লাইজ হয়ে যাবে। যার যেরকম ইচ্ছা সেরকম দাম রাখছে এবং সেরকমই তাই হচ্ছে। শুধু অতিরিক্ত দামই নয়, বিস্ফোরণ ঝুঁকির কারণেও এলপিজিতে আগ্রহ হারাচ্ছেন ভোক্তারা। এ কারণে ডিলার নিয়োগ, সিলিন্ডার পরিবহনে স্বচ্ছতা আনার তাগিদ প্রতিমন্ত্রীর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হুমায়ুন রশিদ এবং জনাব শামসুল হক আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন যে প্রায় প্রতিটি সিলিন্ডারে বেশি দাম রাখা হচ্ছে। উনি বলছিলেন যে এই দাম বেশি রাখা হলে আসলে সেই অর্থে ব্যবসার কোনো উন্নতি হবে না বা গ্রোথ সেই অর্থে হবে না, এবং উনি এটাকে খতিয়ে দেখতে চান। আমি যে ছোট যোগ করি যে আমি যেটা দেখছিলাম যে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম হচ্ছে প্রতি টন $490, যেটা সৌদি আরামকো এটা নির্ধারণ করেছে। এটা যদি আমরা ৫০ টাকা আরও যোগ করি ফ্রেট চার্জ, সেটা আসলে দাঁড়ায় হচ্ছে $540, অর্থাৎ ১ টনের দাম। এটাকে যদি আসলে প্রতি কেজি হচ্ছে ১,০০০ কেজিতে ১ টন যদি হয়, সেই হিসাবে আমরা যদি টাকায় হিসাব করি, বাংলাদেশি টাকা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে ৫৪৬ টাকা প্রতি কেজি। কিন্তু বাংলাদেশের বাজারে এখন ১২ কেজির যে সিলিন্ডার সেটা বিক্রি হচ্ছে প্রায় ১১০০ থেকে ১২০০ টাকা। আপনাদের কস্ট মডেলিং কি? আমি প্রথমেই মাননীয় মন্ত্রীকে সাধুবাদ জানাতে চাই যে উনি ভোক্তা পর্যায়ের কথা বলছেন। জি, এটা প্রশংসার দাবি রাখে। আপনি যদি দেখেন যে আপনার প্রথমত যে সিপি, সৌদি আরামকো সিপি কিন্তু কনস্ট্যান্ট, এটা প্রতি মাসে ভ্যারিয়েবল হয়। এর আগে দাম বেশি ছিল, জানুয়ারি মাসে কিন্তু কম ছিল, $440। হ্যাঁ, আমি ফেব্রুয়ারি মাসে আর একটু কম ছিল, কিন্তু মার্চ মাসে আবার কিন্তু সে বেড়ে গেছে। আচ্ছা, এই যে বেড়ে গেছে, এবং আপনি যদি দেখেন ডলারের ভ্যারিয়েশনসটা, আগে ৮০ টাকা করে ডলার ছিল, আজকে ৮৪-৮৫ টাকা করে ডলার হয়ে গেছে। এটা একটা ইম্প্যাক্ট আছে। আগে আমরা ৮%, ৯% ব্যাংকের ইন্টারেস্ট পেতাম, আজকাল পাই না। আজকাল ১১ থেকে ১২% মিনিমাম ব্যাংকের ইন্টারেস্ট পাই। এগুলো সবগুলো যদি ইম্প্যাক্ট হয়, তাহলে কিন্তু আজকে যে ১২ কেজি সিলিন্ডারের যা দাম হওয়া উচিত, সেই দাম কিন্তু এখন ভোক্তা পর্যায়ে নাই। তার চাইতে অনেক কম দামে ভোক্তা এই এলপিজি ১২ কেজি সিলিন্ডার পাচ্ছে। কারণ এটা আগেও যা দাম ছিল, আজকেও সে দাম আছে। আগামীতে যদি আরও আন্তর্জাতিক বাজারে ধরেন এলপিজির দাম বেড়ে যায়, জি, কিংবা স্টিলের দাম বাড়ে, এই ভ্যারিয়েশনটা কিন্তু
ভোক্তা নিচ্ছেন না, এখনও নিচ্ছেন না। এটা নিচ্ছে কারা? আমরা 500 কোটি টাকার উপরে ইনভেস্ট করেছি। আপনি যদি ডেট সার্ভিসেস দেখেন, আমরা যখন এই টাকাটা বড় করেছিলাম তখন এটা ছিল 8% 9% হারে ইন্টারেস্ট রেট। আজকে 11 থেকে 12% ইন্টারেস্ট রেট চলে আসছে। এই যে ইম্প্যাক্ট। আর আপনি যেটা বললেন আরেকটা জিনিস, যে $50 আমি সিপির উপরে অনুমান করে একটা বললাম। ফ্রেট আসে, আসলে না, এটা কোন পর্যায়ে $150 পর্যন্তও চলে যায়। আচ্ছা, আমি আসলে এই জন্যই আপনি জানতে চাচ্ছিলেন কস্ট মডেলিংটা কি। আমি জনাব শামসুল হক আহমেদ আপনার কাছে জানতে চাই, আপনাদের কস্ট মডেলিং কি? নিশ্চয়ই এর মধ্যে আপনার প্রক্রিয়মেন্ট খরচ আছে, আপনার মার্কেটিং খরচ আছে, আপনার লোক বলের খরচ আছে, সেটা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো প্রথমে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি যে আপনি যে দামের কথাটা বললেন সেই দামটা কিন্তু ইট ইজ ট্রিটেড টু বি দ্য ল্যান্ডেড কস্ট। ল্যান্ডেড কস্ট, এই কস্টে এটা আমাদের কাছে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছাচ্ছে। তারপর কিন্তু আমরা যদি একটা এলপিজি টোটাল ভ্যালু চেইনে কস্ট কম্পোনেন্টগুলোকে অ্যানালাইজ করি, আমরা যদি ব্রেকআপ করি, দেন একটা বড় অংশের খরচ হয়ে যায় যেটা বটলিং কস্ট আমাদের থাকে। বটলিং কস্টের পরে আর একটা অংশ থাকে যেটা হলো ডিস্ট্রিবিউশন কস্ট। কারণ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা কোম্পানিরই মোটামুটি আমাদের নেশন ওয়াইড আমাদের অপারেশন করি। সো আমাদের যখন এখানে আরেকটা কথা বলতে হবে, যেটা হলো যে এখানে যে 14-15 জন প্লেয়ার আছে এলপিজি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যারা আছেন, তাদের কিন্তু আইডেন্টিক্যাল স্ট্রাকচার না। কারো 4টা প্ল্যান্ট, কারো 1টা প্ল্যান্ট, কারো 2টা বটলিং প্ল্যান্ট, কারো 3টা। সো এখানে আইডেন্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে যেটা হয়েছে, আমাদের কিন্তু নেশন ওয়াইড কভারেজ কিন্তু সবারই নেশন ওয়াইড। সো এখানে কিন্তু একটা কস্ট ভেরিয়েশন হয়। যার 4টা পয়েন্ট থাকে তার জন্য এটা ট্রান্সপোর্টেশনটা যেই পরিমাণ এক্সপেন্স বিয়ার করবে, যার 1টা বা 2টা তার জন্য কিন্তু রিলেটিভলি এটা আর একটু কস্টলিয়ার সলিউশন হবে। আচ্ছা, সো ওখানে একটা ব্যাপার থাকে। এর বাইরে আলাদা কথা, জি, এর বাইরে যেটা থাকে মার্কেটিং কস্ট একটা থাকে, আরেকটা কম্পোনেন্ট আমার কথা যদি বলি। আর উনি যেটা রাইটলি বলেছেন সেটা হলো ফাইন্যান্সিয়াল কস্টের ব্যাপারটা, এটা থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা উনিও কভার করেছেন, সেটা হলো যে ডিভ্যালুয়েশন অফ টাকা। লাস্ট আমরা যদি 2-3 বছরে দেখি যে ইট ওয়াজ লাইক ইট ইজ কয়েক মাস আগে বা বছরখানে আগে গিয়ে 78-79 টাকা ছিল, এটা কিন্তু এখন 85-86 টাকায় চলে আসছে। সো যেটা হচ্ছে এই সবগুলোর ইম্প্যাক্টেই কিন্তু আমাদেরকে একটা টোটাল ভ্যালু চেইন ধরে আমাদের কস্টটা ডিটারমাইন করতে হয়। ধন্যবাদ। জনাব রশিদ, প্রতিমন্ত্রী একটা কথা বলছিলেন, উনি বলছিলেন যে আসলে একটা নীতিমালা থাকা দরকার, দামের সত্যি থাকা উচিত। সে যদি হয়, আমরা অনেক সময় শুনি যে এই দামটা হওয়া উচিত মার্কেট বেসড, অর্থাৎ এখন যে প্রাইসটা আন্তর্জাতিক বাজার আছে সেটাই যেন হয়। এটা কি আদৌ সম্ভব কিনা? আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করবে এমন একটি পদ্ধতি করা সম্ভব কিনা? কারণ আমদানি করতে হবে, আনতে হবে, বটলিং করতে হবে, আবার দেখা গেল কদিন সেই সময়ের মধ্যেই হয়তো আন্তর্জাতিক বাজারের দাম ওঠানামা করলো। মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। উনি অনেকগুলা পাওয়ার প্লান্ট করিয়েছেন কিংবা অপারেট করেন, এ ব্যাপারে ওনার কিন্তু সিদ্ধহস্ত উনি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উনার কাছে একটা এলপিজি পলিসি আছে, মানে মন্ত্রণালয়ে একটা এলপিজি পলিসি অলরেডি একটা এলপিজি পলিসি আকারে এটা একটা উনার মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে। প্রাইসিংটা একটা ইস্যুস কেন? প্রাইসিংটা আসলে ভ্যারিয়েবল। এই যদি এটা ভ্যারিয়েবল করতে যাই, আমরা যদি করতে চাই, তাহলে কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কিন্তু আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হয় ভোক্তা কী পর্যায়ে কী দামে তারা কিনবে। আমরা কিন্তু আজকে ডলারের দাম বেড়ে গেল, আজকে স্টিলের দাম বেড়ে গেল, আমার ধরেন একটা এলপিজি সিলিন্ডার বানাতে খরচ হয় 2000 টাকার মতন, আমি সাবসিডাইজড করে বিক্রি করছি 1000 টাকা। যখন একজন গ্রাহক যখন প্রথমবার কানেকশন নিচ্ছেন তখন উনি এই সিলিন্ডার দাম দিচ্ছেন? উনি দিচ্ছেন কত টাকা দিচ্ছেন? অর্ধেক দিচ্ছেন, অর্ধেকও দিচ্ছেন না, অর্ধেকের চাইতে কম দিচ্ছেন একটা সিলিন্ডার। এখানে আপনি যদি একটা ইম্পোর্ট করেন, একটা ইম্পোর্টেড একটা সিলিন্ডারের দাম $23 থেকে $24। আচ্ছা, এখানে সবাই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস নাই। আমরা যারা ম্যানুফ্যাকচার করি, আমাদের 1700-1800 টাকার নিচে কোনো সিলিন্ডার আমরা করতে পারি না। বাট আমরা সিলিন্ডার বাজারে কত দামে দিই ভোক্তারে? 1200-1300 টাকা, তারও নিচে। আচ্ছা, তারও নিচে আচ্ছা আমরা দেই। এই যে বাকি টাকাটা কোথা থেকে আসবে? এই টাকাটা যদি আপনি চিন্তা করেন, ব্যাংক কিন্তু আমাকে টার্ম লোন দিচ্ছে না এই ফাইন্যান্সিং এর জন্য। আচ্ছা, এবং আপনি যদি দেখেন একটা প্রজেক্টে 500 কোটি টাকা, 500-550 কোটি টাকা লাগছে, ওর ভিতরে আপনার 300-350 কোটি টাকার সিলিন্ডার লাগে। জনাব আহমেদ, তাহলে কি এটা বিজনেস কেস নয়? না, অবশ্যই এটা বিজনেস কেস। তাহলে সমস্যা কোথায়? সমস্যার জায়গায় আমি যাব না। আমি মেইনলি যেটা উনি বলছেন যে একটা সিলিন্ডারে আমাদের কিন্তু 40 থেকে 50% আমাদের সাবসিডাইজ করতে হচ্ছে। ঠিক আছে। সো এই কস্টটা কিন্তু আমরা কনজিউমার এন্ডে আমরা করছি না। তো আমরা সবসময় যেটা আমাদের প্রত্যেকটা এলপিজি অপারেটর, আমাদের যে লো আপ যে প্ল্যাটফর্মটা আছে, আমরা কিন্তু সবসময় বিশ্বাস করি যে একটা
কাস্টমার কনভেনিয়েন্স, কনজিউমার কনভেনিয়েন্স যত ক্রিয়েট করতে পারবো, এটা কিন্তু মার্কেট গ্রোথের জন্য সহায়ক হবে। এবং আমাদের সবসময় কিন্তু সেই চেষ্টাটা থাকে, এবং তারই একটা আউটকাম কিন্তু সিলিন্ডারে সাবসিডিটা দেওয়া। যেখানে সিলিন্ডার আমাদের প্রোডাকশন কস্ট 1800, 1900, 2000 ক্ষেত্র বিশেষে হয়ে থাকে, সেখানে আমরা 1000, 1100, 1200 টাকায় দিচ্ছি। আমরা যদি ধরেও নেই যে একটা সিলিন্ডারে আমরা একটা ফর এক্সাম্পল 50 টাকা প্রফিট করি, একটা সিলিন্ডার কিন্তু বছরে 4 বার রিফিলে আসে। আমরা যদি ওইভাবে একটা এভারেজ ধরে নেই, তো 4 বার রিফিলে আমরা কভার করতে পারবো 200 টাকা। সো আপনি দেখেন আমাদের একটা সাবসিডি কভার করতেই কিন্তু আমাদের 5-6 বছর লেগে যাচ্ছে একটা সিলিন্ডারের প্রতি। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এটার জন্য কিন্তু আমরা সবসময় কাস্টমার কনজিউমার কনভিনিয়েন্সের কথাটা চিন্তা করি। তো ওই কনভিনিয়েন্স থেকে এই জিনিসটা এসছে। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে বাংলাদেশে এলপিজি 2000 সাল থেকে শুরু হলেও এটার অ্যাকচুয়াল যে ইন্ডাস্ট্রি বুমিংটা, এটা কিন্তু শুরু হয়েছে 2015 থেকে। আচ্ছা, এখানে আজকে যে 15 জন প্লেয়ার আছে, এটা 80,000 টনের মার্কেট থেকে এটা অলমোস্ট 1 মিলিয়ন টনের মার্কেট হয়ে গেছে ইন লাস্ট 3-4 বছরে। এবং উই এক্সপেক্ট এটা গ্র্যাজুয়ালি আরও বাড়বে, যদিও গ্রোথ রেটটা কমে যাচ্ছে, যেহেতু লোয়ার বেস ছিল, লোয়ার বেসের কারণে পার্সেন্টেজটা অনেক হাই শো করতো। বাট স্টিল আমরা অপরচুনিটি দেখি যে আমাদের মার্কেট পেনিট্রেশন এলপিজিতে হয়েছে অ্যারাউন্ড 35-40%। সো অ্যানাদার 60% কিন্তু আমাদের পেনিট্রেশন এখন আমাদের করার মতো অবস্থা আছে। বাট আমি যেই প্রসঙ্গে এটা কথাটা বলছিলাম, যে যেহেতু একটা ইন্ডাস্ট্রি একটা নর্মিং ফর্মিং স্টেজে আছে, এই রিসেন্ট 6 মাস 1 বছরে 5-6 জন নতুন প্লেয়ার এসছেন, এবং নেক্সট 5-6 মাসেও আরও এরকম 3-4 জন আসবেন। সো এই জায়গাটাতে যেহেতু একটা স্টেডি স্টেট এখন ইন্ডাস্ট্রিটা পৌঁছে নাই, তা আমাদের যেটা আমরা সবাই ধরে নিচ্ছি যে কোনো ইন্ডাস্ট্রি নর্মিং ফর্মিং স্টেজে এই ব্যাপারটা হতে পারে, বাট ওভার দ্য টাইম এটা কিন্তু একটা স্টেডি স্টেটে চলে আসবে এবং অনেক স্টেবল হয়ে যাবে টোটাল ইন্ডাস্ট্রিটা, এবং এটা ওভারঅল একটা কনভেনিয়েন্স ক্রিয়েট করবে টোটাল ভ্যালু চেইনে। আমরা যদি একদম ম্যানুফ্যাকচারের থেকে কনজিউমারের পর্যন্ত আমরা যদি ব্যাপারটাকে চিন্তা করি, টোটাল চেইনেই কিন্তু এটা একটা কনভেনিয়েন্স ক্রিয়েট করবে এবং অনেক স্টেডি স্টেট চলে আসবে। অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতি নেব, বিরতির পর আমরা আলোচনা ফিরে আসবো। তবে জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে যে প্রশ্নটা আমরা ফিরে আসবো, যে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে মন্ত্রী মহোদয়ের কাছে একটা পলিসি রয়েছে, সেই পলিসিটা আসলে কেন বাস্তবায়ন হচ্ছে না? যে এলপিজি গ্যাস নিয়ে যে নীতিমালা রয়েছে, পলিসি রয়েছে, সেটা বাস্তবায়নে দেরি হচ্ছে কেন? এটা যদি বলেন, আমার কাছে মনে হয় মন্ত্রণালয় অনেক স্ট্রাকচার্ড, এলপিজি পলিসি আছে, এক্সিস্ট করছে, এবং আমরা যারা এলপিজি প্লান্ট করেছি প্রত্যেকে আমরা ওই নীতিমালার আওতায় আমরা কিন্তু প্লান্ট করেছি। ওই নীতিমালার আওতায় যদি না হয় তাহলে এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট কিন্তু আমাদেরকে লাইসেন্স দিবে না, আমরা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স পাবো না, ফলে আমরা কিন্তু এই ব্যবসা এক্সিস্ট করব না। ফলে এই এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট এই মিনিস্ট্রি আন্ডারে তারা কিন্তু এটাকে মনিটর করছে যে আমরা নীতিমালা অনুসারে করছি কিনা, আমরা যে একটা সিলিন্ডার বানাচ্ছি এই সিলিন্ডারে প্রপারলি টেস্ট করছি কিনা। এই যে .4 একটা গাইডলাইন আছে যে এই ফর্মুলা অনুসারে টেস্ট করতে হবে, যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড। আমাদেরকে এই আমেরিকান স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা ব্যাচ থেকে আমাদেরকে সিলিন্ডারগুলো টেস্ট করতে হচ্ছে, এবং ওই জায়গাগুলো আমরা প্রপারলি ফায়ার সেফটি মেনটেন করছি কিনা এটার জন্য ফায়ার ডিপার্টমেন্ট কিন্তু দেখছে। ফলে নীতিমালার প্রয়োগ আছে, শুধু মূল্য নিয়ে কথা আসছে, মূল্যটা এখন সরকার যদি আমাদের সাথে বসে মূল্য নির্ধারণ করতে চান আমরা খুব খুশি হব, কারণ সরকার নিশ্চয়ই বুঝবেন যে আজকে 9%-এর জায়গায় কেন 12% ইন্টারেস্ট দিতে হচ্ছে, আজকে 80 টাকার ডলার কেন 85 টাকা হচ্ছে। এই জিনিসগুলো তো তারপরও কিন্তু ওই যে আগে গত মাসে যা দাম ছিল, তার আগের মাসে যা দাম ছিল, আজকেও কিন্তু ওই দামই রয়ে গেছে। আজকে কিন্তু ওই দামের এফেক্টটা বাজারে আসে নাই। কেন? কারণ এই যে 15 জন 20 জন আমরা যে ফাইট করছি, আমরা কেউ দাম বাড়াতে চাচ্ছি না, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আচ্ছা, এই যে সরকার অত্যন্ত বুদ্ধিমান, এর জন্য অনেকগুলো লাইসেন্স দিয়েছে, এবং সরকার এই আর যাদেরকে লাইসেন্স দিয়েছে কিংবা দিচ্ছে এদেরকে যাতে প্রপারলি মনিটর করা হয়, এবং এই যে এলপিজি পলিসিটা আছে এই এলপিজি পলিসি অনুসারে গাইডলাইন অনুসারে যাতে হয়, আমরা কিন্তু প্রত্যেকটা ইনভেস্টার্স এই জিনিসটা চাই। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আহমেদ, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি। এই মুহূর্তে বলা হচ্ছে যে বাংলাদেশের চাহিদা হচ্ছে, এলপিজি চাহিদা হচ্ছে 8 লাখ টন, এবং প্রায় 50 এই মুহূর্তে 13টি কোম্পানি আছে, যারা 15টি কোম্পানি আছে যারা আসলে মূলত এর যোগান দিতে পারছে, এবং বাৎসরিক অ্যাভারেজে বলা হচ্ছে 15% গ্রোথ হচ্ছে এই ব্যবসার। তাই যদি হয় তাহলে এর বেশ কিছু সম্ভাবনা রয়েছে, কিছু চ্যালেঞ্জ রয়েছে। একটা চ্যালেঞ্জ বলা হচ্ছে যে ইদানিংয়ে যেটা আমরা শুনছি সেটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে।
বলা হয় গ্যাস সিলিন্ডারের একটি গ্যাস সিলিন্ডারের মেয়াদ হচ্ছে 10 বছর পর 10 বছর পর্যন্ত, তারপরে সেটাকে আবার নতুন করে পরীক্ষা করে ঠিক করতে হবে যে এটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো আসলে হয় কিনা, বা আমরা এখন অনেক দুর্ঘটনার কথা শুনছি, এই নিরাপত্তার বিষয়গুলো কি আপনারা নজর দিচ্ছেন কিনা? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের আমরা যারা এলপিজি অপারেটর আছি, যে সিলিন্ডারের কোয়ালিটির ব্যাপারটা। তো সিলিন্ডারের ক্ষেত্রে যেই নীতিমালাটা আছে, যেটা উনি বললেন যে আমরা .B4 স্ট্যান্ডার্ড আমরা ফলো করছি অল অ্যাক্রস সবাই প্রথমত, এবং সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের যে পলিসি এখন যেই নীতিমালা আছে যে প্রতি 10 বছর পর পর এটাকে একটা রিকোয়ালিফাই করতে হয় থ্রু সাম টেস্টিং প্যারামিটার্স, এটাকে রিকোয়ালিফাই করতে হয় এবং রিকোয়ালিফাই করার পর ওই সিলিন্ডারটা আবার 10 বছরের জন্য এলিজিবল হয়ে যায় ফর ফার্দার ইউজ। সো এই জিনিসটা প্রপারলি আছে এবং সবাই এভাবে ফলো করছে যাতে করে হয়। আর আপনি যেটা বললেন যে সেফটির ব্যাপারে একটা ব্যাপার আমি আপনার সাথে শেয়ার করতে চাই, যেটা হলো যে খুব রিসেন্টলি আমরা মাস 2 হয় আমরা 3টা পক্ষ, জ্বালানি খনিজ মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ এবং আমাদের যে এলপিজি অপারেটরের যে প্ল্যাটফর্ম লোআপ, আমরা 3টা পক্ষ মিলে কম্বাইন্ডলি কিন্তু আমরা কনজিউমার অ্যাওয়ার নিয়ে বেশ বড় বাজেট এবং বেশ বড় পরিসরে আমরা একটা সেফটি অ্যাওয়ারনেস সেশন করছি, যার কিছু পার্ট অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং নেক্সট 2-3 মাসেও এটাকে আরও স্ট্রেংথেন করা হবে। সব ধরনের সিলিন্ডারই হচ্ছে, অধিকাংশ সিলিন্ডার হচ্ছে এখন স্টিল সিলিন্ডার। এখানে কোনো ইনোভেশন আছে কিনা? আমরা দেখেছি যে অনেক কোম্পানি আছে যারা কিন্তু নতুন ধরনের ম্যাটেরিয়ালে তৈরি সিলিন্ডার বিক্রি করছেন, সেটা আসলে না, আসলে এটা কোম্পানির সম্পূর্ণ ইন্টারনাল স্ট্র্যাটেজি যে ওনারা কীভাবে মার্কেটে ইন্টারেস্ট করতে চায়। বাংলাদেশের কথা যদি বলি, আমরা একটা কোম্পানি জানি যারা স্টিল সিলিন্ডারের বাইরে কম্পোজিট সিলিন্ডার নিয়ে ওনারা মার্কেটে এসছেন। তো হ্যাঁ, এটা ইন্টারনাল স্ট্র্যাটেজি, বেক্সিমকো এলপিজি এসছে। সো এটা হতে পারে, বাট আমরা যেটা দেখি যে বাংলাদেশের মার্কেটের টোটাল 98.5 বা 99% স্টিল সিলিন্ডার, এবং নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু পার্সেন্টেজটা এই লেভেলে আছে। সো এই ধরনের কেউ অন্য কম্পোজিট সিলিন্ডার আছে, আপনার অ্যালুমিনিয়াম সিলিন্ডার আছে, সো এগুলো নিয়ে আসা যায়, বাট ইট ডিপেন্ডস অন ওই কোম্পানির তার মার্কেটিং স্ট্র্যাটেজি এবং তার বিজনেস স্ট্র্যাটেজির উপর এটা মূল্যে নির্ভর করে আর কি, এবং আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত। জি, অবশ্যই সেটা নিশ্চয়ই আসবে। আপনি একটু বলি, আপনি যেটা বলছেন যে নীতিমালার ব্যাপারে, তো নীতিমালা যে নাই সেটা না, এবং নীতিমালা যে ফলো করা হচ্ছে না সেটা কিন্তু ঠিক না। আমরা এখন যারা 15 জন অপারেট করছি ওই নির্দিষ্ট নীতিমালার ভিতরেই কিন্তু আমরা অপারেট করছি। আমি মূলত প্রাইসিং নীতিমালার কথা বলছিলাম, সেটাই মূলত বলছিলাম। প্রাইসিং এর ব্যাপারে আমরা সবসময় এই কনসেপ্টটাকে আমরা সবসময় ওয়েলকাম করি। অনেক ধন্যবাদ। যারা রশিদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ব্যবহার বলা হচ্ছে যে এটা একটা খুবই সম্ভাবনাময় জ্বালানি, ক্লিন জ্বালানি বলা হচ্ছে, যানবাহনে ইদানিং ব্যবহৃত হচ্ছে এলপিজি, আর কোথায় আসলে ব্যবহৃত হতে পারে? এটা যেসব রিমোট এরিয়াতে আপনার ন্যাচারাল গ্যাস পাইপলাইন নাই, সেসব জায়গায় কিন্তু এই এলপিজি একটা অল্টারনেটিভ সলিউশন। আপনি যদি ভারতবর্ষে দেখেন, ভারতবর্ষে কিন্তু বিভিন্ন জায়গায় সিরামিক ইন্ডাস্ট্রিজ যতগুলো আছে, যেখানে কিল আছে, প্রত্যেকটা জায়গায় এই এলপিজি ফায়ার করা হচ্ছে। এবং ভারত সরকার কিন্তু এটার জন্য একটা সাবসিডি দেয়। আমাদের দেশে জ্বালানি খাতে কিন্তু সরকার যেরকম সাবসিডি দিয়ে থাকে, আর ভারতে কিন্তু এলপিজির উপর একটা বড় সাবসিডি আছে, ভোক্তা পর্যায়েও আছে। প্রায় 150 টাকা, 150 রুপিস সাবসিডি দেয় প্রতিটা পরিবার প্রতি। আচ্ছা, আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা এখনো সরকার কনসিডার করছেন না। সরকার যদি আরো পেনিট্রেট করতে চায়, তাহলে এই ভোক্তা পর্যায়ে আপনার এই সাবসিডিটা দিতে হবে। সো আপনি বলছেন যানবাহনের পাশাপাশি ছোট ছোট ইন্ডাস্ট্রিতে আসলে এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এক, শুধু জ্বালানি না, এই ছোটখাটো ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রির পাশাপাশি আপনার বিভিন্ন জায়গায় আপনার হিটিংয়ে, এটা যেখানেই হিটিংয়ের দরকার আছে, যেখানেই প্রসেস ইন্ডাস্ট্রি আছে, যেখানে হিট দরকার, এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এটা একটা সাবস্টিটিউট জ্বালানি হিসেবে ব্যবহার হবে। সেই হিসাবে এটা সম্ভাবনা আসলে অনেক। আমরা আজকে শেষ করতে চাই, আজকে এখানেই সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। তো ভবিষ্যতে আমরা আবার আলোচনা করবো। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শামসুল হক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।